আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এই মুহূর্তে আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল সম্পূর্ণরূপে একটি চমৎকার প্রোগ্রাম নিয়ে। আর আমাদের আজকের স্পেশাল প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস। এই স্পেশাল প্রোগ্রামে আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফার্স্ট লেকচার। আমরা আসলে এই এমসিকিউ সলভিং ক্লাসটা নিয়ে তেমন আগে থেকে প্রোগ্রাম করতে পারিনি। আমরা সারা বছর সৃজনশীল নিয়েই দৌড়াদৌড়ি করেছি, সৃজনশীল নিয়ে প্র্যাকটিস করেছি, কিন্তু এমসিকিউ যে 25টা আসে আমার পরীক্ষায় সেটা নিয়ে আমরা তেমন কোনো চিন্তা করি নাই, বা আমরা তেমন এই এমসিকিউ পড়ি নাই। পরীক্ষার আগে জাস্ট কোনোরকম পড়ে পরীক্ষা দিয়েছি, যদি পরীক্ষা কমন পাই লিখতে পারছি, কমন না পেলে আমরা আন্দাজে একটা পূরণ করে আসছি বৃত্ত। তো এখন কথা হচ্ছে এমসিকিউ অংশটা আমাদের এতটা ইজি না যে পরীক্ষার আগে রাত্রে পড়ে পরীক্ষা দিলাম, এমসিকিউতে 25 পেয়ে গেলাম। এটা আসলে একটা কল্পনার মাত্র বিষয়, এটা একটা অবাস্তব কল্পনা বলা যায়। এমসিকিউ যদি আমাদের পারতে হয়, 25টা যদি রাইট করতে হয়, অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই, একবার ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই, অথবা আমি যখন একটা অধ্যায়ের একটা টপিক পড়ে ফেলবো লগে লগে সেই টপিক থেকেই সাথে সাথেই এমসিকিউ সলভিং করতে হবে। যদি আমি একটা টপিক পড়ার পর এমসিকিউ সলভ করতে পারি লগে লগে একবারের সাথে সাথে, তখন আমাদের সৃজনশীলের পাশাপাশি এমসিকিউতেও 100% প্রিপারেশন হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে আজকে আমি শুরু করতে যাচ্ছি এই স্পেশাল প্রোগ্রাম এমসিকিউ সলভিং ক্লাস। তো আশা করি এই স্পেশাল প্রোগ্রামগুলোতে তোমরা সবসময় জয়েন করার চেষ্টা করবা, অলওয়েজ চেষ্টা করবা এমসিকিউ প্রোগ্রামের ক্লাসের মাধ্যমে তোমাদের সৃজনশীলের পাশাপাশি এমসিকিউতেও ফুল মার্ক পাওয়ার একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে কাজ করো ইনশাআল্লাহ। তো আমি শুরু করব আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফার্স্ট এমসিকিউ ক্লাস। তো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় দিয়ে। এই প্রথম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। ইতি বড়ুয়া অনেক কষ্টে জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো যেটা বলতেছিলাম খেয়াল করো। তো তোমরা সবাই কি শুনতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও। সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সবকিছু ঠিকঠাক আছে? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো বলি সুমাইয়া, তুমি এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচ, তো তোমাদের ক্লাস কিন্তু 9টা বাজে শুরু হয়। প্রত্যেক দিন আপাতত ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। আর এখন তো হচ্ছে বড়দের সাথে তোমরা ক্লাস করতেছো। আচ্ছা, আর যোগাযোগ রেখো, SMS দিলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, এমসিকিউ ক্লাস করার সিস্টেমটা আমি তোমাদের বুঝাই। প্রথমত মেন বই পড়বো। মেন বইয়ের প্রত্যেকটা টপিক আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। তো মেন বই হিসেবে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ডক্টর শাহজাহান তপন স্যারের বইটা ফলো করব। এটা খুবই একটা চমৎকার বই। তো এখন এই মেন বইতে আমার অনেকগুলো অধ্যায় আছে। তো আমাদের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা অধ্যায়টাই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান একবারে ফার্স্ট অধ্যায় দ্বিতীয় পত্রের। এই অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, সবগুলো টপিক আমরা কি করবো আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। আমাদের প্রথমত মূল বইটা ভালো করে পড়তে হয়। মূল বইয়ের মধ্যে আমার অনেকগুলো টপিক কাজ করে, অনেকগুলো উপাদান কাজ করে, অনেকগুলো সূত্র কাজ করে। একটা কথা খেয়াল রাখবা, আমাদের পদার্থবিজ্ঞানের এমসিকিউ সলভিং করার জন্য আমাদের পদার্থবিজ্ঞানের কত কত সূত্র থাকে, কত কত রাশি থাকে, সেগুলোর পরিচয় জানতে হয়, কারণ সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে হয়। এই সূত্রগুলো পারলেই এমসিকিউতে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এবং আমাদের কিছু তাত্ত্বিক ইনফরমেশন থাকে, কিছু সংজ্ঞা থাকে, কিছু যুক্তি থাকে, এগুলো ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অনেক গিজিবিজি অনেক কিছু দেখা যাচ্ছে, এগুলো আসলে সবই ইনফরমেশন, এগুলো সব আমাদের জানতে হবে, রিডিং পড়তে হবে। রিডিং পড়লে জানা যাবে যে কোন অংশে কী কী আছে এবং ভালো করে আয়ত্ত করা যাবে। এবং সূত্রগুলো মুখস্থ রাখতে হবে ডাইরেক্ট। সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো, দেখবা যে সেই সূত্রের সাহায্যেই তুমি অনেক এমসিকিউ এবার ডাইরেক্ট উত্তর করতে পারতেছো। আমাদের ফিজিক্সে এমসিকিউর অংশে আমাদের মোটামুটি 2 রকম ক্যাটাগরিতে এমসিকিউ হয়। একটা হচ্ছে তোমার মুখস্থ নির্ভর এমসিকিউ, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স এমসিকিউ। তো ম্যাথমেটিক্স এমসিকিউ করার জন্য আমাদের কী করতে হবে, বেশি বেশি এই এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক শিখতে হবে এবং সূত্রগুলো জানতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্স অংশের এমসিকিউ 1 মিনিটের মধ্যে সলভ করতে পারবো। আদারওয়াইজ আমাদের এই 1 মিনিটের মধ্যে এই ম্যাথমেটিক্স অংশে এমসিকিউ সলভ করা অনেক কষ্ট হবে। ডাইরেক্ট সূত্র থেকেও আমাদের এমসিকিউ চলে আসে মাঝে মধ্যে। এই হচ্ছে আমাদের পুরো অধ্যায়টা রিভিউ বা মোটামুটি আলোচনা আর কি। এখন আমরা এমসিকিউ সলভিং করলে মোটামুটি বুঝতে পারবো কীভাবে সলভ করতে হবে। তো সবাইকে বলতেছি, সবাই কি পুরো সিস্টেমটা বুঝতে পারছো কিনা তোমাকে জানায়ও, রেসপন্স করো, কথা বলো।
আচ্ছা, তো আমাদের তাপগতিবিদ্যার, হ্যাঁ, এই তাপগতিবিদ্যার টপিক ওয়াইজ আমরা আলোচনা করব এমসিকিউ। আমরা তো মেন বই পড়বো, মেন বইয়ের ভালো করে রিডিং পড়বা, সংজ্ঞা মুখস্থ করবা, সূত্র মুখস্থ করবা, তারপর হচ্ছে গিয়ে আমাদের কিছু থিওরি আছে, স্পেশাল কনসেপ্ট আছে, সেগুলো মুখস্থ করবা। কিন্তু আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশ সেটা হচ্ছে গাইড। এমসিকিউ সলভ করার জন্য একটা গাইড লাগবে, এমসিকিউ গাইড অথবা এমসিকিউর প্রশ্ন ব্যাংক। তো সেটা আমি কোনটা ফলো করব? তো আমি বলি সায়েন্স গ্রুপের জন্য রয়্যাল গাইডটা কিনবা। রয়্যাল গাইডের এমসিকিউ পার্টটা অনেক দুর্দান্ত একটা অংশ, আমি দেখাবো একটু পরে। রয়্যাল গাইডের এমসিকিউ যে বইটা বের হয়েছে বাজারে বহু নির্বাচনী, সেই বইটাতে প্রতিটা টপিক সুন্দর করে সাজিয়ে লিখছে, এবং সেই টপিক থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন, কলেজের প্রশ্ন এবং অনেক স্পেশাল প্র্যাকটিসও লেখা আছে। তো রয়্যাল গাইডটাই সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য, সায়েন্সের জন্য। রয়্যাল গাইডের এমসিকিউ পার্টটা যদি আলাদা করে কিনতে পারা যায়, কিনে ফেলবা। আর রয়্যাল গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে অনেক উপকার পাবা, কারণ রয়্যাল গাইডের মধ্যে প্রত্যেকটা টপিকে হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস লেখা আছে। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার গাইড লাগবেই, এটা কম্পালসারি, কারণ আমরা মূল বই পড়া শুধু এমসিকিউ আমরা উত্তর করতে পারবো না, আমাদের গাইড লাগবেই লাগবে। তো এই জন্য এই মুহূর্তে তোমাদের সামনে আমি একটা গাইড নিয়ে হাজির হচ্ছি। এটা হচ্ছে আমাদের রয়্যাল পাবলিকেশনের এমসিকিউ গাইড, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের রয়্যাল গাইড থেকে এই এমসিকিউ পার্টটা তৈরি করছে, রয়্যাল প্রকাশনী থেকে। এই এমসিকিউ গাইড থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বহু নির্বাচনী অংশ। এটা আমাকে জানাও সবাই দেখতে পাচ্ছ কিনা। এখন আমরা এখান থেকে আলোচনা শুরু করব, একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, ইতি বড়ুয়া, নুসরাত, সুমাইয়া, তারপর হচ্ছে রাকিব, রুদ্র, সাইমা, সুমাইয়া জয়েন করছো, খুশি হলাম। নিয়মিত এইভাবে ক্লাস করবা, ক্লাস যাতে মিস না হয়। তাহলে চলো বাচ্চারা, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই অংশে আমরা আজকে চেষ্টা করি আমাদের একবার প্রথম টপিক থেকে এমসিকিউ সলভ করার জন্য। তো এই ক্লাসটা রেকর্ড হবে, এই ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে। এই ক্লাসটা তোমরা ইউটিউব থেকে দেখে নিও পরবর্তীতে। আমি একবারে শুরু থেকেই আলোচনা করব। হ্যাঁ, দেখো আমাদের একবারে গাইডের একবারে শুরুতেই কিভাবে সাজানো আছে, আমি এই গাইড সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো এই গাইডটা যখন তুমি খুলবা, লেখা থাকবে অধ্যায় 1, অধ্যায়ের নাম লেখা থাকবে, এবং এই অধ্যায় থেকে কিছু ইনফরমেশন লেখা থাকবে। এই অধ্যায়ের মধ্যে বোর্ড প্রশ্ন, কলেজের প্রশ্ন, এগুলো সব লেখা থাকবে, ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, সেগুলো সব লেখা থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা ফ্লো চার্ট, যে ফ্লো চার্ট তুমি একটু নিচের দিকে গেলে পেয়ে যাবা। যেমন দেখো, আমাদের প্রতিটা বছর এরকম বিশ্লেষণ করা হয় যে প্রতি বছর কোন কোন বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে এমসিকিউ। এখানে দেখতে পাচ্ছ সবাই যে 2017 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত দেওয়া আছে এমসিকিউ গাইডটায়। আমাদের একটু পুরাতন গাইড, তো এটা সমস্যা নাই। তারপর দেখো, তো 2017 সালে ঢাকা বোর্ডে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে, 2টা এমসিকিউ আসছে। রাজশাহী বোর্ডে আসছে 2টা, কুমিল্লায় 2টা, যশোরে 3টা, চট্টগ্রামে 3টা, এরকম করে চলতেছে। দিনাজপুরে 4টা আসছে, অনেক বেশি। এটা হচ্ছে 2017 সালের কথা। কথা কি বুঝছো? একটু রেসপন্স করো, আমি জাস্ট বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে 2018 সালে আমাদের সারা বাংলাদেশে একটা প্রশ্নই পরীক্ষা হয়। তো এখানে আমাদের মাত্র 2টা এমসিকিউ আসছে। 2019 সালে এরকম আসছে এই বোর্ডগুলোতে, ময়মনসিংহ বোর্ডে আসেই নাই। 2020 সালে করোনা মহামারীর কারণে এই সিলেবাস থেকে পরীক্ষা হয় নাই, এই অধ্যায় ছিল না। 2020 সালে করোনার কারণে এইচএসসি পরীক্ষায় হয় নাই, তো প্রশ্ন নাই। 2021 সালে ঢাকা বোর্ডে 5টা এমসিকিউ আসে, রাজশাহীতে আসে 5টা, কুমিল্লাতে 3টা, সবচেয়ে বেশি আসে দিনাজপুরে 8টা এমসিকিউ। দেখছো, জাস্ট এই তাপগতিবিদ্যা থেকেই 8টা এমসিকিউ আসছে, 8টা এমসিকিউ, অনেক বেশি। তো 2022 সালে এরকমভাবে আসে। তার মানে আমরা এই গাইডটা নিলেই বুঝতে পারবো যে এই অধ্যায় থেকে কতটা প্রশ্ন কোন কোন বোর্ডে আসছিল এবং কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। আমরা জাস্ট দেখলেই বুঝতে পারবো, এরকম চেক করবা প্রতিটা অধ্যায় সাজানো আছে। এভাবেই আমাদের প্রতিটা অধ্যায় সাজানো আছে, গুছায় দেওয়া আছে, এবং প্র্যাকটিস তো সামনে আছে। জাস্ট এটা ফ্লো চার্ট দেখালাম আর কি। এখন এখানে বলতেছে এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে বিগত 3 বছরে এইচএসসি পরীক্ষা 123টি বোর্ড নির্বাচনে আসছে। দেখছো, 123টা, অনেকগুলো প্রশ্ন আসছে। এই হচ্ছে বিষয়টা। এখন তুমি একটু আমাকে বলো যে তুমি এই ফ্লো চার্টটা বুঝছো কিনা, যে অধ্যায় গুরুত্বপূর্ণ কত এমসিকিউর জন্য, অনেক ইম্পর্টেন্ট। রায়হান জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, বুঝতে পারছো কিনা একটু আমাকে কথা বলে জানাও। বুঝছো এতটুকু? আচ্ছা,
এরপরে এরপরে আমাদের নিচের দিকে লেখা আছে, মনে করো যে একটু হাইলাইট, মানে এটা তোমার ওই যে স্তম্ভের আকারে গ্রাফের মতো, এটা লাগবে না। এরপরে স্পেশাল যে টার্ম সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স। এই অধ্যায়ের যত রকম ম্যাথমেটিক্স থেকে এমসিকিউ হয় সবগুলো সূত্র লেখা আছে। প্রথমে এই সূত্র, পরে এই সূত্র, পরে এই সূত্র, এবং প্রত্যেকটা সূত্রের টার্মের ব্যাখ্যাও দেওয়া আছে। যেমন এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, সব লেখা আছে। এবং আমাদের একক লেখা আছে, যেগুলো ইম্পর্টেন্ট একক, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ডিগ্রি সিরিসে। তো তুমি প্রথমত এই যে গাইডটা, এই গাইডটা কিনলে উপকার পাবা। প্রতিটা অধ্যায়ের কতগুলো এমসিকিউর প্রশ্ন হয় ম্যাথমেটিক্স থেকে, সেই সবগুলো সূত্র পেয়ে যাবা। একটা অধ্যায়ের ম্যাথমেটিক্স থেকে যত এমসিকিউ হয়, সব এমসিকিউ সলভ করার জন্য যত সূত্রের ব্যবহার করতে হয়, সবগুলো সূত্রের ব্যবহার লেখা আছে। সবগুলো সূত্র একবার জাস্ট মুখস্থ করে রিভিশন দিয়ে প্রত্যেকটা রাশির পরিচয় বুঝে দেন তুমি এমসিকিউর ওই ম্যাথমেটিক্স অংশগুলোতে হাত দিবা, ইজিলি পারতেছো। তো এখানে সিরিয়াল মতো সবগুলোই কী করা আছে, আমাদের এভাবে লেখা আছে যে কোন কোন অংশে আমার কোন কোন সূত্র কাজে লাগবে এমসিকিউ সলভ করতে। প্রত্যেকটা সূত্র লেখা আছে, ব্যাখ্যাও লেখা আছে, এবং আমাদের এটার যে পরিচয় আছে সেই পরিচয় দেওয়া আছে, এককটাও দেওয়া আছে। এই হচ্ছে এই এমসিকিউ গাইডের সৌন্দর্য। দেখো তো সবাই বিষয়গুলো বুঝতে পারলা কিনা, আমি সব বুঝাবো, আস্তে আস্তে পড়াবো। আপাতত তোমাদেরকে পরিচয় দেখাচ্ছি কীভাবে এটা সাজানো আছে। সব এতটুকু বুঝছো? কথা বলো, সবাই একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ। তো এইভাবেই আমাদের এই অংশটা কি সাজানো থাকে। এটা আমাদের গেল, এটা আমাদের হইল। এখন আমি যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। পরবর্তী পেজেও আমাদের মোটামুটি এমসিকিউ সলভ করার জন্য সূত্র লেখা আছে একবারে শেষ পর্যন্ত। একটা অধ্যায়ে যতগুলো টপিক আছে, যতগুলো সূত্র আছে, যতগুলো সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে হয়। আচ্ছা, ইতি বড়ুয়া বলতেছো দেখা যায় না। আচ্ছা, ইতি বড়ুয়ার মনে নেটে একটু প্রবলেম হইতে পারে, আমি দেখাবো আর কি। আপাতত একটু জুম আউট করে দেখাচ্ছি, তো একটু বোঝানোর জন্য কীভাবে আছে কি ইটিসি। ওকে, এটাই। এরপরে আমাদের এই অধ্যায়ের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। এই তথ্যগুলো তুমি দেখতে পারো। এগুলো আসলে ওই যে আমার ব্যাখ্যামূলক, যেগুলো সংজ্ঞামূলক এমসিকিউ আসে না, সেগুলো আর কি। তো এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, সুন্দর করে নোট লেখা আছে। এগুলো চাইলে তুমি দেখতে পারো, পড়তে পারো যে কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করছে, কী তথ্যের উপর ভিত্তি করে এই সূত্রটা আসছে, ইটিসি সব লেখা আছে। এই ইনফরমেশনগুলো পড়লে ওই তাত্ত্বিকমূলক যে এমসিকিউ আছে, মুখস্থ এমসিকিউ, সেই মুখস্থ এমসিকিউতে অনেক উপকার পাবা। মাঝে মধ্যে যে কোনো রাশির মান সরাসরি প্রশ্ন চলে আসে, সরাসরি সূত্র দিয়ে এমসিকিউ চলে আসে। এই হচ্ছে এই অংশের আলোচনা। সবাইকে বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক ইনফরমেশনের জন্য এই অংশগুলো। জাস্ট এগুলো একটু পড়ে যাবা, তাহলেই হবে। একটু আমাকে জানাও এই পুরো সিস্টেমটা বুঝতে পারলা কিনা। এখন আমরা ম্যাথমেটিক্স সলভ করবো, এমসিকিউ সলভ করবো আর কি। এই আচ্ছা, এইবার আমরা চলে আসি বহু নির্বাচনী প্র্যাকটিসে। এখন আমাদের মেইন অংশ শুরু। আমরা তো এতক্ষণ জাস্ট দেখলাম গাইডটা সম্পর্কে, এই গাইডটা কত সুন্দর করে সাজিয়ে লিখছে। আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবশ্যই রয়্যাল গাইডটা প্রয়োজন, সবারই প্রয়োজন। সবাই কিনে নেওয়ার চেষ্টা করবা, যদি না থাকে চেষ্টা করবা কার কাছ থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। তাপগতিবিদ্যার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এই অধ্যায়ের সকল বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পাঠ্য বই আলোচনার ধারাবাহিকতা অনুসারে সাজানো হলো। এভাবে আমাদের বহু নির্বাচনী দেওয়া আছে। আমরা দেখি যে আমাদের প্রথম অংশে বহু নির্বাচনের এই অংশের মধ্যে কীভাবে কী করছে আমরা একটু খেয়াল করি। প্রথমত টপিকের নাম লিখছে, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, বুঝছো? এইরকমভাবে সাজানো এমসিকিউ গাইড বাজারে পাওয়া যায় না, বুঝছো? টপিক ওয়াইজ সাজিয়ে সাজিয়ে তোমাকে বুঝা দিবে, এরকম এমসিকিউ পাওয়া খুবই কষ্টকর। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। প্রথমত আমার তাপগতিবিদ্যার প্রথম টপিক হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা থেকে পরীক্ষায় প্রশ্ন যতগুলো আসে সেখান থেকে এমসিকিউ শুরু হয়েছে। প্রথম এমসিকিউ এটা আমাদের প্র্যাকটিসের জন্য করা হয়েছে। দেখি আমাদের এখানে কি বলছে, চেষ্টা করি পড়ার জন্য। বলতেছে বিকিরণ পাইরোমিটার উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে কোন পরিসরে তাপমাত্রা পরিমাপ করা হয়। এটা হচ্ছে একটা তোমার মুখস্থ নির্ভর পড়া, তো এটা একটু কঠিন, একটু টাফ। এটা আসলে মেন বই যদি পড়ি তাহলে বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না। তো যাই হোক, এটা নিয়ে আমি তেমন বোঝাচ্ছি না, জাস্ট মুখস্থ করবা যে 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের একটা তাপমাত্রা পরিমাপ করা হয়। সে তাপমাত্রার পরিমাপের যন্ত্রের নাম পাইরোমিটার
বিকিরণ পাইরোমিটার। এই বিকিরণ পাইরোমিটার উত্তপ্ত করে বস্তুর একটা ধর্ম নিয়ে কাজ করতে হয়। সে বিকিরণ পাইরোমিটারের তাপমাত্রার মান 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। এটা একটা মুখস্থ করবা, কারণ বইতে দেওয়া আছে এরকম, বইটা পড়লে বুঝতে পারতাম। যেহেতু আমাদের বই পড়ার সময় তেমন নাই, জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, ডাইরেক্ট আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করা শুরু করলাম। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও, একটু কথা বইলো। আমাদের সময় যেহেতু খুবই কম, মেন বই পড়তে পারতেছি না, জাস্ট এমসিকিউ প্রশ্ন দিয়ে ডাইরেক্ট আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই এমসিকিউর ব্যাখ্যাটাও দেওয়া আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো ব্যাখ্যা, কয়েকটি থার্মোমিটারের উষ্ণতা, ধর্ম, তারপর হচ্ছে তাপমাত্রা ইত্যাদি দেওয়া হলো। যেমন দেখো, তরল পারদ থার্মোমিটারের পরিসর হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 300 ডিগ্রি, -30 ডিগ্রি সেলসিয়াস থেকে 300 ডিগ্রি পর্যন্ত। স্থির তাপমাত্রার রেঞ্জ হচ্ছে এত, তারপর হচ্ছে এটার রেঞ্জ এত, এটার রেঞ্জ এত, মানে এরকম সব রেঞ্জ দেওয়া আছে। দেখো লাস্টে লেখা আছে বিকিরণ পাইরোমিটার। বিকিরণ পাইরোমিটারের তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে। তার মানে একটা এমসিকিউ প্রশ্নের উত্তরের পাশাপাশি সেটার ব্যাখ্যাও তোমাকে সম্পূর্ণরূপে দেওয়া আছে, এবং পাশাপাশি বাকিগুলোরও দেওয়া আছে। বাকি আনুষঙ্গিক যে ইনফরমেশন লাগে সবই এই গাইডের মধ্যে উপস্থাপন করা আছে খুবই চমৎকারভাবে। তুমি একবার এমসিকিউ গাইডটা পড়লে তোমার এমসিকিউর জন্য অন্য কোনো গাইড কিনতে হবে না ইনশাআল্লাহ। খুবই খুবই চমৎকার বিষয়টা। সবাই কি বুঝছো সিস্টেমটা? এই সিস্টেম মতো আমাদের পড়তে হবে এখন থেকে, প্রতিটা অধ্যায়ে, প্রতি টপিক। সবাই একটু কথা বলো তো, 27 ব্যাচ যারা আসো, জামিল আসো, তারপর হচ্ছে গিয়ে আমাদের সুমাইয়া আসো, একটু রেসপন্স করো, তোমরা কি বুঝতে পারলা কিনা? আচ্ছা, এটা হলো, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন আমাদের পরবর্তী এমসিকিউ দেখি আমরা এমসিকিউ কতটুকু পড়তে পারি। হ্যাঁ, পরবর্তী এমসিকিউটা হচ্ছে থার্মোমিটারের দাগাঙ্কনের জন্য যে দুটি বিশেষ বিন্দু নির্দিষ্ট করা হয়, যাদের সহজে পুনরায় উৎপন্ন করা যায়, তাদেরকে কি বলে? এটা আসলে থার্মোমিটার বই থেকে পড়লে আমরা বুঝতে পারবো, এটাও বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি। এটাকে বলা হয় আমাদের স্থির বিন্দু। স্থির বিন্দু আমি জাস্ট ব্যাখ্যা দিলে বুঝতে পারবা, ব্যাখ্যা দিয়ে দিব। উত্তর হচ্ছে কি স্থির বিন্দু। থার্মোমিটারের দাগাঙ্কনের জন্য যে দুটি বিশেষ বিন্দু নিয়ে নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় স্থির বিন্দু। এটা আবার কি? তোমরা দেখবা যে থার্মোমিটার যারা দেখছো আর কি, জ্বর মাপতে গিয়ে দেখছো, থার্মোমিটারের মধ্যে কিন্তু অনেকগুলো দাগ থাকে, বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস, সরি সেলসিয়াস না, ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 100, 200 এরকম ফারেনহাইটের দাগ দেওয়া থাকে। তো আমাদের এই যে থার্মোমিটারে যে দাগগুলো দেওয়া থাকে, সেই দাগগুলো প্রকাশ করার জন্য দুটা বিন্দু প্রয়োজন। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তো এই স্থির বিন্দুগুলো কেমনে আসে সেটা থার্মোমিটারের ওই যন্ত্র দেখলে বুঝতে পারবা। দেখি আমি বইতে থার্মোমিটারের অংশগুলো দেওয়া আছে কিনা, তাহলে সহজে বুঝবা। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু ওয়েট, দেখি পাই কিনা আমি। হ্যাঁ পাইছি, এই যে থার্মোমিটার পাইছি। এবার দেখো থার্মোমিটারের মধ্যে তুমি দেখতে পাবা এই হচ্ছে আমার একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের মধ্যে অনেকগুলো দাগ আছে কিন্তু, বুঝছো? এখানে আছে সেলসিয়াসে দাগ কাটা আছে, এখানে আছে কি ফারেনহাইটে দাগ কাটা আছে। দেখো এটা হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট, -20 ডিগ্রি, 0 ডিগ্রি, +20, +40, +60, +80, +100, +120। এটা হচ্ছে একটা থার্মোমিটার, যে থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপি। সবাই কি কথা বুঝতেছো? একটু রেসপন্স করো, কথা বইলো। আচ্ছা, এখন কথা হচ্ছে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই যে থার্মোমিটারটা যে আছে না, এই থার্মোমিটারের একবার নিচের দিকের যে বিন্দু, এটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। নিচের বিন্দুর নাম হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আর উপরের যে বিন্দু এটার নাম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আমাদের আসলে এমসিকিউ প্রশ্নে আসছে এই থার্মোমিটারের দাগান্বিত যে অংশগুলো, এই অংশগুলো দুইটা বিন্দুর উপর ডিপেন্ড করে কাজ করে। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। এটা আমাদের এমসিকিউ প্রশ্নে আসছিল যে আমাদের এই থার্মোমিটারে দাগাঙ্কনের জন্য যে দুটি বিন্দু নির্দিষ্ট করা হয়, যেগুলো পুনরায় উৎপন্ন করা যায়, সেগুলো কি বলে? স্থির বিন্দু। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। সবাই কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এরপরে আমাদের আরেকটা ইনফরমেশন খেয়াল রাখবা, সেই ইনফরমেশনটা হচ্ছে যে একটা পারদ থার্মোমিটার, এই পারদ থার্মোমিটারের
নিম্ন স্থির বিন্দুকে বলা হয় বরফ বিন্দু, আর ঊর্ধ্ব স্থির বিন্দুকে বলা হয় স্টিম বিন্দু। কারণ আমরা জানি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, বরফ হয়ে যায়। তো এই যে পানির বরফ হওয়ার যেই তাপমাত্রা সেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি হয়, জলীয় বাষ্প হয়। তো এই যে আমাদের নিম্ন স্থির বিন্দু, এটাকে বলা হয় পানির জন্য বরফ বিন্দু, আর ঊর্ধ্ব স্থির বিন্দু পানির জন্য হয় বাষ্পীয় বিন্দু বা জলীয় বাষ্প। এটা খেয়াল রাখবা। এখন আমাদের পরবর্তী যেই এমসিকিউ সেটা আমাদের এটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়লেই হবে। স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। পরবর্তী এমসিকিউটা হচ্ছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলতে শুরু করে তাকে কি বলে? আশা করি এটা পারবা সবাই। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে থাকে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে। আচ্ছা, তাপমাত্রার মানটা কত বলো তো? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলা শুরু করে বলো তো একটু? 0। এক্সিলেন্ট, 0। সবাই খেয়াল রাখবা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ কি হয়, গলে যায়। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কি বলবো? আমরা কি ঊর্ধ্ব স্থির বিন্দু বলবো, নিম্ন স্থির বিন্দু বলবো, স্টিম বিন্দু বলবো, না তৈধ বিন্দু বলবো? বলো তো কোনটা বলবো? কোনটা বলতে পারি? তৈধ বিন্দু। আসলে বিন্দু হ্যাঁ বলে, আসলে তৈধ বিন্দু বলা যায়, কিন্তু আমাদের এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা আছে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলা শুরু করে, সেই তাপমাত্রাটাকে আমরা জাস্ট নিম্ন স্থির বিন্দু বলবো। তৈধ বিন্দু জানি, ঠিক আছে, তৈধ বিন্দুটা আমার আছে। তৈধ বিন্দুটা আমাদের বরফ, পানি, জলীয় বাষ্প এর মধ্যেই কাজ করে, কিন্তু আমাদের পানি যেহেতু বরফ গলে যেহেতু পানি হয়ে যায়, এই প্রক্রিয়াটা আমার নিম্ন স্থির বিন্দু বা 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য হয়। এই জন্য আমরা এটাকে নিম্ন স্থির বিন্দুই বলবো। আমার কথা কি বুঝতে পারছো? খেয়াল করো, আমাদের এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। যে তাপমাত্রায় দেখো লেখা আছে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থা থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। আর ঊর্ধ্ব স্থির বিন্দু কি? যে তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলে। যেহেতু আমাদের সরাসরি দেওয়াই আছে ব্যাখ্যাটা, এখান থেকেও বলা যায় যে যে তাপমাত্রায় পানি গলা শুরু করে, বরফ গলা শুরু করে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু, আর যে তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় কি? ঊর্ধ্ব স্থির বিন্দু। আর তৈধ বিন্দুটা আমাদের পানির গলা আর জলীয় বাষ্পের মধ্যেই কাজ করে। এটা পরবর্তী স্টেপ। এই হচ্ছে এমসিকিউর ব্যাখ্যা। আমরা এভাবে ব্যাখ্যা দিয়ে পড়লে মোটামুটি এমসিকিউ সহজে বুঝতে পারবো। একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা এতটুকু? কথা কি বুঝছো এতটুকু? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। যারা 26 ব্যাচ আছো তোমরা রেসপন্স করো, কথা তোমরাও বললো, কারণ এমসিকিউ ক্লাস তো সবারই বুঝতে হবে, সবাইকে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছে যে ঊর্ধ্ব স্থির বিন্দু বা নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কি বলে? এটা একটা স্পেশাল এমসিকিউ, দেখে আমরা কতটুকু ইয়ে করতে পারি। নিয়মিত ব্যবধান, মৌলিক ব্যবধান, বিশেষ ব্যবধান, স্থির ব্যবধান। গেস করো তো কি হইতে পারে? ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধানকে কি বলা যায়? গেস করো। ইতি, জামিল, নুসরাত, রুদ্র, সাইমা, সুমাইয়া, চেষ্টা করো, পারবা। হ্যাঁ, ইতি 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 কিছু বলতেছো? আসলে আসে নাই। আচ্ছা আচ্ছা, স্থির ব্যবধান বলছো। আচ্ছা, এটা উত্তর হচ্ছে মৌলিক ব্যবধান। আসলে এই বিষয়গুলো আমাদের একটু ব্যাখ্যা দিয়ে পড়তে হবে, ব্যাখ্যাটা পড়লে একটু ইজিলি বুঝতে পারবে। ব্যাখ্যা দিয়ে বুঝা দিই। মৌলিক ব্যবধানের সংজ্ঞা। হ্যাঁ বলো বলো। স্যার, অনেকে হয়তো যে স্পিকার অন করে কথা বলে তাদের স্ক্রিনটা আমার সামনে এসে পড়ে। আচ্ছা, পিন করতে পারো জামিল। পিন করার নিয়ম হচ্ছে তুমি স্ক্রিনে ডাবল ক্লিক করো, তোমার স্ক্রিনে ডাবল ক্লিক করলে পিন হয়ে যাবে, তখন এই সমস্যাটা হবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বা আমার স্ক্রিন ছোট হয়ে যাবে যখন, তখন তোমার স্ক্রিনে ডাবল ক্লিক করলে হয়ে যাবে।
তখন আশা করি সমস্যাটা হবে না, পেরে যাবা। আচ্ছা এবার বলি, আমাদের এমসিকিউ সলভ করার জন্য এটা জানতে হবে মৌলিক ব্যবধান কাকে বলে। সংজ্ঞায় আছে ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। শেষ। দেখছো, আমাদের সংজ্ঞা থেকেও প্রশ্ন আসা পড়ে, এমসিকিউ প্রশ্ন। তার মানে আমাদের প্রতিটা টপিকের সংজ্ঞাটাও ভালো করে পড়তে হবে, কারণ সংজ্ঞা থেকে যদি এমসিকিউ আসে, সংজ্ঞাগুলো যদি বাদ দিই এমসিকিউ পারবো না। তো যেমন এই এমসিকিউটা আমরা পারতেছি না, মনে করছিলাম স্থির ব্যবধান হবে, আসলে এটা না। সংজ্ঞার মধ্যেই বলা আছে মৌলিক ব্যবধানের সংজ্ঞা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রা ব্যবধানকে কী বলে? মৌলিক ব্যবধান বলে। এটাই হচ্ছে বিষয়। এই ব্যবধানগুলোকে সুবিধাজনক কতগুলো সমানভাগে ভাগ করে একটি বাক্যে উষ্ণতা জ্ঞাপক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এবং এভাবে তাপমাত্রা স্কেল তৈরি করা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি এমসিকিউর ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো সবাই, একটু কথা বইলো। জি স্যার বুঝছি। আচ্ছা এবার নেক্সট পরবর্তী অংশ। থ্যাংক ইউ। পরবর্তী এমসিকিউটা আমরা দেখি কি বলছে। এটা বোর্ড পরীক্ষা এসে পড়ছে। দেখছো, এতক্ষণ কিন্তু বোর্ড পরীক্ষার কোনো প্রশ্ন দেখিনি, প্র্যাকটিস করছিলাম, এখন বোর্ড পরীক্ষা আসছে। এখান থেকে থার্মোমিতির মূল সমীকরণ কোনটি? দেখছো, ডাইরেক্ট আমাদের সূত্র থেকে প্রশ্ন আসা পড়ছে, ডাইরেক্ট সূত্র। এখন এই সূত্র যদি বই থেকে না পড়ো তুমি কি পারবা? এই সূত্র বই থেকে পড়তে হবে। তো উত্তরটা আমি দেখা দিই। এখানে কিন্তু অনেকগুলো অপশন লেখা আছে, 1 2 3 4। সঠিক উত্তর এখানে 2টা। কিছু কিছু এমসিকিউ সঠিক উত্তর 2টা পাওয়া যায়, একাধিক পাওয়া যায়, যেখানে 2টা দেওয়া আছে। যেমন খ নাম্বারটাও সঠিক, গ নাম্বারও সঠিক। খ নাম্বারে বলছে থিটা মাইনাস থিটা আইসি বাই এন ইকুয়াল টু থিটা এক্স থিটা মাইনাস এক্স আইসি এক্স স্টিম মাইনাস এক্স আইসি। এটা হচ্ছে সূত্র। এই সূত্রকে যদি তুমি উল্টায় দাও এটা হবে, যেমন লবকে হরে নিয়ে যাও, হরকে লবে নিয়ে যাও, তাহলে উপরে যাবে এন, নিচে যাবে থিটা মাইনাস থিটা আইসি, নিচেরটা উপরে যাবে এক্স এক্সটিম মাইনাস এক্স আইসি, উপরে নিচে আসবে থিটা এক্স থিটা মাইনাস এক্স আইসি। মানে খ নাম্বারটার উল্টাই হচ্ছে গ নাম্বার, তাহলে এটা খ রাইট, গ রাইট। কথা কি বুঝতে পারছো? উত্তর 2টাই সঠিক। আচ্ছা কিন্তু এটাই তো স্যার আই 2 আই ওইগুলো তো নাই। না না, তাহলে কি আমরা মানে কথা গেল হ্যাঁ নাকি? হ্যাঁ 2টা দাগালেই হবে যেহেতু এখানে। আচ্ছা বলি যে অ্যানসার দিব না যদি এই কোডটা না বলি একটা কথা বলি, এমসিকিউর উত্তর করার সময় একটা অপশনই দাগাবা। তুমি দেখতে পাচ্ছ এই এমসিকিউটার মধ্যে খ উত্তর রাইট, গ রাইট, একটা দাগাবা, যে কোনো একটা। এটাও সঠিক, এটাও সঠিক। আচ্ছা 2টা দাগাবা না, 2টা দাগালে কিন্তু গ্রহণ করবে না, একটা গ্রহণ করবে। তোমার যেহেতু এটাও সঠিক এটাও সঠিক, তাহলে তুমি এটা দাগাইলেও রাইট অথবা এটা দাগাইলেও রাইট, যে কোনো একটা দাগাবা সেক্ষেত্রে। বুঝছো? থ্যাংক ইউ। তো জামিল, হ্যাঁ জামিল ভালো একটা প্রশ্ন করছো, থ্যাংক ইউ। ইতিবুরা, নুসরাত সুমায়া, রুদ্র, সাইমা সুমায়া, থ্যাংক ইউ। তোমরা রেসপন্স কইরো, কথা বইলো। হ্যাঁ জামিল একটা ভালো প্রশ্ন করছে, এই প্রশ্নটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল। ওকে, তো এরপরে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আশা করি পড়া লাগবে না, এটা বই যখন পড়ে যাবা হয়ে যাবে। বইতে সূত্র লেখা আছে সুন্দরভাবে সব। আচ্ছা, আবার 2টা অপশন যে হয়েছে, কেমনে হয়েছে এটা আমরা দেখতেও পাইলাম। ওকে, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আমরা আসি একটা চমৎকার এমসিকিউ, যেটা বোর্ড পরীক্ষা আসছিল 2015 সালে, রাজশাহী বোর্ড 2015 সালে। আর আগের প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2022 সালে। রাজশাহী বোর্ড 2015 সালে যে এমসিকিউটা আসে দেখে আমরা কতটুকু সলভ করতে পারি। বলতেছি এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় কোন স্কেলে? মানে একটি মাত্র স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা পরিমাপের একটা স্কেল তৈরি করা হয়, সেই স্কেলটা কোন স্কেলে হয়? সেটা কি সেলসিয়াস স্কেলে হয়, রোমার স্কেল হয়, কেলভিন হয়, না ফারেনহাইট হয়? তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে, খুবই বেসিক ইম্পর্টেন্ট, যে কেলভিন স্কেলে শুধুমাত্র একটি স্থির বিন্দুর উপর প্রয়োগ করেই মূলনীতি হিসাবে স্কেল তৈরি করা হয়, শুধুমাত্র কেলভিনে। এখন আমি ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যার মধ্যে বলতেছে যে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহার করা হয় কেলভিন স্কেলে। এটাই হচ্ছে মূল পয়েন্ট। আমাদের মেন বইতে লেখা আছে যে সেলসিয়াস স্কেলে কয়টি স্থির বিন্দু নিয়ে কাজ করে স্কেল তৈরি করা হয়েছে, কেলভিন স্কেলে কয়টি স্থির বিন্দু নিয়ে কাজ করে স্কেল তৈরি করা হয়েছে, ফারেনহাইট স্কেলে এরকম কয়টি স্থির বিন্দু নিয়ে কাজ করে স্কেল তৈরি করা হয়েছে। এভাবে আমরা বইটা পড়লে পেয়ে যাব। আপাতত মুখস্থ করো যে কেলভিন স্কেলেই একটি মাত্র স্থির বিন্দুর উপর ভিত্তি করেই কেলভিন স্কেল আবিষ্কার করা হয়। এজন্য আমাদের সঠিক উত্তর হবে গ।
কেলভিন স্কেল। সবাই কি পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটা আমাদের হইল এমসিকিউ কমপ্লিট। এখন একটা এমসিকিউ নিয়ে আসি, এটা তোমরা 19ও পাইছিলা, জানি উত্তরটা পারবা, দেখি কারা কারা করতে পারো। পানির তৈধ বিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন, 273.15 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 100 কেলভিন। বলো তো কোনটা হবে? সবারই পারার কথা এমসিকিউটা। পানির তৈধ বিন্দু তাপমাত্রা কত? এক্সিলেন্ট, ভেরি গুড। উত্তর ক, ভেরি গুড, উত্তর ক 273.16 কেলভিন। হ্যাঁ, ভেরি গুড, এই তো মাশাআল্লাহ হয়েছে, মনে আছে তাহলে, ভেরি গুড। তার মানে দেখছো আমরা যে 19-এ পড়ছিলাম না, সেটাও কিন্তু এখন এইচএসসি লেভেলে কাজ করতেছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এটা হয়ে গেছে, এটা আমরা ব্যাখ্যা করলেও পাবো। এই অংশ শেষ, আমরা এখন নেক্সট পরবর্তী এমসিকিউ অংশটা নিয়ে চেষ্টা করি। আচ্ছা, এখন আমাদের এই এমসিকিউটা আসে একটু ঘুরাইয়া দেখি আমরা কতটুকু ধরতে পারি। পানি, বরফ ও জলীয় বাষ্পে যে তাপমাত্রা একসঙ্গে থাকতে পারে, পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হলো 2 ডিগ্রি সেলসিয়াস, 273.16, 100 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। বলো তো কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা, এক্সিলেন্ট, 273.16, ওকে। তো এটা বুঝতে পারছো আশা করি। এবার দেখো, যশোর বোর্ড 2017 সালে এমসিকিউতে আসে পানির তৈধ বিন্দুতে চাপ কত? চাপের মান চাইছে, চাপের মান। এটা কিন্তু আমরা অনেকে জানি না, তাপমাত্রা জানি কিন্তু চাপের মান জানি না। 64.58 মিলিমিটার ওয়াটার, 64.58 সেন্টিমিটার ওয়াটার, 4.58 সেন্টিমিটার মার্কারি প্রেশার, 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার। এখন বলো তো কোনটা হইতে পারে? আমরা কি জানি এটা? চাপের মান, পানির তৈধ বিন্দুতে চাপের মান কত? 4.58 মিলিমিটার মার্কারি হবে নাকি স্যার? আচ্ছা, 4.58 মিলিমিটার মার্কারি দিছো, এক্সিলেন্ট, ভেরি গুড, হয়ে গেছে রুদ্রটা রাইট। 4.58 মিলিমিটার মার্কারি। খেয়াল রাখবা, মিলিমিটার। আমরা কিন্তু মিলিমিটার মার্কারি প্রেশারটা ব্যবহার করি 4.58 সেন্টিমিটার। না, 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার, MMSG মিলিমিটার মার্কারি প্রেশার। খেয়াল রাখবা, এটার ব্যাখ্যাও আমাদের আগে লেখা আছে। সুমাইয়া বুঝতে পারছো? এটা হচ্ছে মিলিমিটার, 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার। বুঝছো? আচ্ছা, এবার আমাদের পরবর্তী কিউটা খুব ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি আমরা, কারণ আমাদের রেকর্ড সেভ করতে হবে। পানির তৈধবিন্দু তাপমাত্রার উপর নির্ভর করে, উত্তর তো দেখেই ফেলছো যে, নির্ভর করে পরমশূন্য তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 কেলভিন, এত ডিগ্রি সেলসিয়াস, এত কেলভিন, 0 কেলভিন। খেয়াল রাখবা, এটা হচ্ছে আমাদের সর্বশেষ এমসিকিউ সমাধান। তো আজকের মতো আমাদের এই স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস এখানেই কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাওয়ার চেষ্টা করবো, প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো, সকল ফ্রেন্ডদের নিয়ে আসার চেষ্টা করো। আজকের মতো এখানেই ফার্স্ট লেকচার কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ।